ইয়েস প্লিজ আসেন। হ্যাঁ বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। দেন কাগজটা দেন, আপনি বসেন। কি নাম আপনার? শিরিন সুলতানা মুন্নি। শিরিন সুলতানা। জি স্যার। শিরিন শারমিন চৌধুরী, আমাদের খুব অনারেবল একজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার। জি স্যার। রাষ্ট্রীয় প্রোটোকলে বা রাষ্ট্রীয় মানে কি বলবো অভ্যর্থনায় জি স্যার। তার অবস্থান কত? তৃতীয়। প্রথম কে? স্যার রাষ্ট্রপতি, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। তারপর মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার হবে না নাকি মাননীয় প্রধানমন্ত্রী হবে? মাননীয় প্রধানমন্ত্রী। তারপর 3 নাম্বার স্যার আমাদের মাননীয় স্পিকার। আচ্ছা একটু পড়ে নেবেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি যখন দায়িত্বে থাকবেন না, কোনো কারণে অসুস্থ হবেন, বিদেশ ভ্রমণে, উনি কার কাছে দায়িত্ব দিয়ে যাবেন? স্যার মাননীয় স্পিকারের কাছে। স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কে? মাননীয় স্পিকার স্যার। আচ্ছা, সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করেন কে? মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন কে? স্যার মহামান্য রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে করেন? স্যার মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। গুড, ঠিক আছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অনুচ্ছেদ বলে এটি? সংবিধানের স্যার 142 নম্বর অনুচ্ছেদ অনুসারে। কি বলেছে সেখানে? স্যার কতিপয় পদের শপথ রয়েছে, সেই অনুযায়ী স্যার বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি? স্যার 7টি। আচ্ছা, তফসিল কি আসলে? স্যার পূর্বে আলোচনা করা হয়েছে মূল অনুচ্ছেদগুলোকে, কিন্তু ওগুলার যথাযথ ব্যাখ্যার দরকার এবং এটা প্রয়োজনীয়, সংবিধানে একটা অন্তর্ভুক্তির প্রয়োজনীয়, কিন্তু অনুচ্ছেদে দেওয়া যাচ্ছে না। সেগুলোকে স্যার পরে পরিশিষ্ট হিসেবে সংযোজন করা হয়েছে, ওগুলোকে স্যার তফসিল বলা হয়। পয়েন্ট অফ পলিটিক্স কে? স্যার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, কে দিলেন তাকে এই উপাধি? স্যার নিয়োজিত পত্রিকা স্যার। কেন? স্যার বঙ্গবন্ধুর 7 মার্চের জ্বালাময়ী ভাষণের জন্য। 7 মার্চের ভাষণটা বর্তমানে এটা আমাদের কোথায়, মানে কি জন্য এটাকে স্বীকৃতি দেওয়া হলো? এটাকে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? স্যার ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে। কেন স্যার এই ডকুমেন্ট? কারণ আমাদের এই ভাষণের মাধ্যমে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টে কোন ডকুমেন্টগুলো স্থান পায়? কি মানে ওর একটা ক্যাটাগরি থাকবে না? কোন ক্যাটাগরি ডকুমেন্টগুলো সেখানে স্থান পায়? মানে এটা একটা ক্রাইটেরিয়া আছে, কোন ক্রাইটেরিয়াতে সেটা এখানে স্থান পায়? জানা নেই। পৃথিবী বিখ্যাত কয়েকটি ভাষণের নাম বলেন তো। স্যার আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং, তারপর স্যার গেটিসবার্গের ভাষণ, আব্রাহাম লিঙ্কন, আর বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। 7 মার্চ। তিনটা ভাষণকে কোঅর্ডিনেট করেন তো একটু। স্যার মানে গেটিসবার্গের ভাষণটা যদি বলতে চাই স্যার, ওটা হচ্ছে গণতন্ত্রের জন্য দেওয়া হয়েছিল, আর আমাদের আমাদের স্যার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন যেটা, ওটা স্যার অলিখিত ছিল, কিন্তু স্যার গেটিসবার্গের ভাষণে স্যার লিখিত ছিল, আর এটার সময়কাল ছিল 2 মিনিট। আমাদের জাতির জনকের ভাষণ ছিল স্যার রেকর্ডেড ছিল স্যার 18 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অন্য জায়গাতে যাই। আপনি কোন সাবজেক্ট থেকে পাস করেছেন? স্যার আমি মাৎস্যবিজ্ঞান অনুসারে। মৎস্যবিজ্ঞান। জি স্যার, মাৎস্যবিজ্ঞান বলে স্যার আমাদের এটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কেন মৎস্য আর মৎস্যের মধ্যে পার্থক্যটা কি? মৎস্য হচ্ছে শুধু মাছ নিয়েই স্যার, আর মাৎস্যতে স্যার মাছের পাশাপাশি স্যার যেমন আমার শামুক, ঝিনুক, এগুলো নিয়ে কাজ করেন। মলাস্ক জাতীয় প্রাণী। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে একটু বলেন তো, আমাদের বঙ্গোপসাগরের যে আমাদের যে টোটাল আমরা যে আমাদের যে এই মহিষপানে যে মাছগুলো আমরা পাই, এখানে কত প্রজাতির মাছ পাই আমরা? স্যার সামুদ্রিক 475 প্রজাতির মাছ রয়েছে। 475। আর টাঙ্গুয়ার হাওরে কত প্রজাতির পাই? স্যার ওটা স্যার সরি জানা নেই। টাঙ্গুয়ার হাওরকে তো ওয়ার্ল্ড হেরিটেজ বলে, ঠিক না? কি কারণে বলে? স্যার রামসার সাইট বলে স্যার টাঙ্গুয়ার। কেন? কারণ স্যার এইটা স্যার আমাদের বাংলাদেশের মৎস্যের স্বাদুপানির অন্যতম স্যার। কেন এটা, কেন এত বিখ্যাত কেন এটা? স্যার স্বাদুপানির মাছের জন্য স্যার। স্বাদুপানি মাছ তো আমাদের চলন বিলেও আছে, তো ওখানে বেশি কেন? ওটার নাম কেন? চলন মিলকে তো দেওয়া হলো না, ওটাকে কেন দেওয়া হলো? আচ্ছা আমাকে আমাদের সোর্স, আমাদের ফিশারিজ সোর্সগুলো কি, আমাদের মাছের সোর্সগুলো কোথায় আমাদের? স্যার আমাদের হাওর বাউর, যদি আমরা স্যার বৃহৎ ক্যাটাগরি করি, ওখানে স্যার আমাদের অভ্যন্তরীণ মৎস্য আছে, একটা মুক্ত জলাশয়। মুক্ত জলাশয়, আচ্ছা। আবার অভ্যন্তরীণের মধ্যে স্যার মুক্ত জলাশয় আছে, আবার বদ্ধ জলাশয়। গুড, ঠিক আছে। এখন এটা বলেন যে আমাদের এই যে হালদাতে যে আমাদের এটা তো দক্ষিণ এশিয়ার একমাত্র। হালদার এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে এখানেই শুধু কাপ জাতীয় মাছগুলো ডিম ছাড়ে? কেন প্রিয় ব্রিডিং গ্রাউন্ডটা কেন? ঠিক আছে,
জানি আমি হ্যাঁ। ওই কুমের মধ্যে স্যার যে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়, এটা মাছের প্রজননের জন্য অনেক বেশি এই একটাই কারণ, এই কারণটার কারণেই এখানে হালদাতে কার্প জাতীয় মাছগুলো এখানে ডিম দেয় শুধু, অর্থাৎ সেখানে অন্য পাহাড়ি নদীগুলোতে এরকম হয় না, এই ঘূর্ণনটা হয় না, ঘূর্ণনটা হয় না। এখানেই শুধু আমাদের ঘূর্ণনটা হয়। আচ্ছা হ্যাঁ। ইলিশ, ইলিশ সম্পর্কে একটু বলুন। আমি একটু বলি আপনাকে, জন্মগতভাবে কি ইলিশ কোন লিঙ্গি প্রাণী? স্যার ইলিশ তো স্যার ইলিশ কোন লিঙ্গে জন্মগ্রহণ করে? সব নারী পুরুষ উভয় লিঙ্গে কি জন্মগ্রহণ করে ইলিশ? আচ্ছা জেনে নেবেন, ইলিশ কিন্তু মনে রাখবেন বাংলা একমাত্র মাছ যে মানে সব ইলিশ জন্মগতভাবে পুরুষ, জীবনচক্রের একটা পর্যায়ে এসে সে নারী হয়ে যায়। এটা বাংলাদেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। ইলিশ, এটা বাংলাদেশের বিজ্ঞানীরাই আবিষ্কার। ইলিশ কি পরিযায়ী মাছ? পরিযায়ী মাছ সম্পর্কে জানেন আপনি? পরিযায়ী মাছ, আমরা এবং স্যার মনে করছেন মাইগ্রেটিং ফিশ। স্যার জানি স্যার মাইগ্রেটিং ফিশ মানে কি? স্যার যদি আমি মাইগ্রেশনটাকে বিভাজন করে দিই স্যার, এটা হচ্ছে ডায়াড্রামাস অ্যানাড্রোমাস। তো স্যার ইলিশটাকে স্যার অ্যানাড্রোমাস বলে। কেন? কারণ স্যার ইলিশ জীবনচক্রের মানে প্রজননের জন্য স্যার নদীতে চলে যায়। কেন নদীতে আসতে হবে তাকে? কারণ স্যার তার সেরেনিটিতে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আর কোন নদীর ইলিশ স্বাদ হবে বলেন তো? পদ্মার ইলিশ, স্যার পদ্মার মেঘনার ইলিশ, কর্ণফুলীর ইলিশ? পদ্মার স্যার। কেন? কারণ স্যার এখানে ইলিশের জন্য যে স্যার প্লাঙ্কটনটা স্যার যেটা দরকার স্যার। পড়ে নেবেন একটু, হ্যাঁ। এটা সে কারণে না, অর্থাৎ ইলিশ তো আসলে বেসিক্যালি সমুদ্রের মাছ, সে তীব্র স্রোতে যখন থাকে তার শরীরের ভেতরে যে চর্বিগুলো জমতে পারে না। আর পদ্মায় স্রোত কম, সে স্থির অবস্থায় থাকে, প্লাঙ্কটন খায়, চর্বি জমে যায়, এই জন্য সে মোটা তাজা গোল হয়ে যায়, এই জন্য সেটা স্বাদ হয়। পড়ে নেবেন। নারী উদ্যোক্তা জি স্যার। বিষয়ে আপনার বলেন। স্যার আমি বলবো স্যার বর্তমান সরকার অধীনে স্যার নারীদের জন্য স্যার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন স্যার সর্বপ্রথম আমার যেটা ভালো লাগে স্যার নারীদের জন্য আশ্রয় প্রকল্প স্যার, সেখানে নারীদেরকে যে অধিকার দেওয়া হয়েছে স্যার জমি মালিক। এই জিনিসটা স্যার আমার তাহলে চাকরি কেন, ওই যে ব্যবসা তো করতে পারতেন, চাকরিতে কেন? মানে স্যার একজন নারী উদ্যোক্তা হলে তো আর চাকরির চেয়ে ব্যবসা কিন্তু টাকা অনেক বেশি। আর বাংলাদেশে ফরেন কেডের আর ওর কি চয়েস কি আছে? তাহলে চাকরিতে কেন আপনি ব্যবসা না করা? আচ্ছা একটা তোমার তো হচ্ছে বিসিএস প্রশাসন, ঠিক না? ঝুঁকিটা কম স্যার, সত্যি তো। ঝুঁকি কম। মৎস্য আইনের একটা ইয়ে করো তো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করো তো, মৎস্য আইনের একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। তোমার অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিশারি কাটা দুটোই একসাথে করলাম। মৎস্য আইনে কখন তুমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করো? কোন রুলস গুলা ভায়োলেট করলে তুমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবা? স্যার সামুদ্রিক মৎস্য আইন 1982 সাল অধ্যাদেশ অনুসারে হ্যাঁ। যদি স্যার ওভার ফিশিং করা হয় স্যার, যখন স্যার মাছ ধরবে স্যার 30 দিন পর, সেটা যখন স্যার আমাদের শহরে নিয়ে আসবে, তখন স্যার ওটা চেক করলে যদি স্যার 23 সেন্টিমিটারের কোনো জায়গা পাওয়া যায় স্যার, সেক্ষেত্রে আমি স্যার অভিযান পরিচালনা করতে পারবো স্যার। আর আর স্যার ওভার ফিশিং একটা স্যার লিমিটেশন দেওয়া আছে আমাদের স্যার, ওই এটার চেয়ে যদি স্যার বেশি করা হয় সেক্ষেত্রে পরিচালনা করবো। ওকে, থ্যাংক ইউ। যাও, এখানে তোমার সাথে কিছু কথা বলি। জি স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার প্রিপারেশনটা ভালো, হ্যাঁ, স্যার আমার কিছু সুবিধা আছে। তোমার প্রিপারেশন অনেক ভালো, মানে এটা ইমপ্রেস মি। আমি ভালো করেছি, আমি আশাবাদী। তুমি সব কিছু ভালো বলেছো, একদম অ্যাকুরেট, তোমার আনসারগুলো অ্যাকুরেট ছিল। ইলিশটা সম্পর্কে একটু পড়ে যাবা, ইলিশটা সম্পর্কে তোমার একটু জানা কম আছে, হ্যাঁ। বাকি জিনিসগুলো তুমি ভালো বলছো, ক্যাডার চয়েসটা একটু পড়ে যাবা, আর ওভারঅল মানে একটা ভালো কিছু হতে পারে ইনশাল্লাহ, হ্যাঁ। তোমাদের অনেক শুভকামনা। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।